সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য। তো দেখো, তোমাদের আজকে থেকে এটা পলিটিক্যাল সায়েন্সের নতুন ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে? এই ক্লাসটা হলো তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ক্লাস, ওকে? তো এটা তোমরা জানো যে এটা তোমাদের এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স হবে, ঠিক আছে? তো এই যে ক্লাসটা হচ্ছে, এটা তোমাদের একটা পেইড যেটা ক্লাস আছে, সেই পেইড ক্লাসের একটা ক্ষুদ্র সংস্করণ হিসাবে দেখতে পারো এটাকে, ঠিক আছে? তো দেখো, তোমাদের আজকে যে পলিটিক্যাল সায়েন্সের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ক্লাস, ঠিক আছে? এখানে তোমাদের প্রথম যেটা অধ্যায় আছে সেটা কি, সমকালীন বিশ্ব রাজনীতি। সমকালীন বিশ্ব রাজনীতি কোন সময়কার কথা বলা হয়েছে? এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরবর্তীকালে, ঠিক আছে? এখানে প্রথমে দেখো ইউনিট 1টাই আছে, তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, ঠিক আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের আন্তর্জাতিক সম্পর্ক মানে কান্ট্রিজের আর নিজেদের মধ্যে কেমন কেমন সম্পর্ক ছিল সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তো প্রথমেই আমরা কি দেখব, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পটভূমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে চারিদিকের সমস্ত সমীকরণটা কেমন ছিল, বিশ্ব রাজনীতির সমীকরণটা, সেই দিক থেকে আমাদেরকে প্রথমে একবার চোখ বুলিয়ে নিতে হবে। তো প্রথমে দেখে নিই আমরা কি আছে। 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, তাই তো? 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন যুগের সূচনা হয়। চারিদিকে আলাদা এক যুগের সূচনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি তো হেরে যায়, তাই না? এবং মিত্রশক্তি জিতে যায়। মিত্রশক্তির মধ্যে কারা কারা ছিল? রাশিয়া, আমেরিকা, তারপরে ইংল্যান্ড এবং ফ্রান্স, তাই তো? এবং হেরে গিয়েছিল যারা, সেই অক্ষশক্তির মধ্যে কারা কারা ছিল? জাপান, জার্মানি এবং ইটালি, তাই তো? এবার দেখো, তোমাদের যে আধিপত্য, সেই আধিপত্য নিয়ে আলাদা আলাদা আধিপত্য যেটা হয়েছে তোমাদের ইউরোপের বহুকালের যে আধিপত্য, সেই আধিপত্যটা নষ্ট হয়, ইউরোপের আধিপত্যটা ডুবে যেতে শুরু করে। সেখান থেকে আবির্ভাব ঘটে দুই নতুন শক্তি জোটের। দুইজন নতুন শক্তি জোট কেন বলা হয়েছে? কারণ একদিকে এক শক্তির দেশ, আরেক দিকে আরেক শক্তির দেশ, ঠিক আছে? এবং সেই দেশগুলোকে সাপোর্ট করার জন্য আরও পিছন থেকে কিছু কিছু দেশ এসেছিল, সেই কারণে দুই দিকে দুটো জোটে পরিণত হয়। এক হলো তোমাদের যেটা আমেরিকার দিকের জোট, যেটাকে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের জোট, ঠিক আছে? আরেকটাকে বলা হয় তোমাদের, আরেক দিকে ছিল সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে? এবার দেখো, উদারনৈতিক গণতন্ত্র এবং পুঁজিবাদের আদর্শকে নিয়ে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের জোটটা ছিল, এটা কোন ধারণাকে নিয়েছিল? এদের ধারণা ছিল উদারনৈতিক গণতন্ত্র এবং পুঁজিবাদ। এই আদর্শকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, ঠিক আছে, নেতৃত্ব দেয় এবং পশ্চিমী জোটের এই যে পশ্চিমী জোটগুলো পেছন থেকে আমেরিকাকে সাহায্য করা শুরু করে। আর অন্যদিকে আমরা কি দেখতে পারি? অন্যদিকে সমাজতন্ত্র এবং তোমাদের সাম্যবাদের আদর্শকে নিয়ে, তাহলে কোন ধারণাকে, মতাদর্শকে নিয়ে এগিয়ে চলে? সমাজতন্ত্র এবং সাম্যবাদ, এই মতাদর্শকে নিয়ে কে এগিয়ে চলেছিল? এটা এগিয়ে চলেছিল সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে? সোভিয়েত ইউনিয়ন নেতৃত্ব দেয় পূর্ব জোটের। আর এই দুই দিকে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, একদিকে আমেরিকা আর একদিকে সোভিয়েত, ঠিক আছে? এছাড়া আর তখন কারো কাছে কোনো রকম পরমাণু শক্তি ছিল না। পরবর্তীকালে চায়না এবং বিভিন্ন দেশের কাছে, ভারত সহ পাকিস্তান, বিভিন্ন দেশের কাছে পরমাণু শক্তি আসে, কিন্তু তখন শুধুমাত্র দুটো দেশের কাছেই ছিল, এক মার্কিন যুক্তরাষ্ট্র আর এক সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে? তারপরে এই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের এই জোট সারা দুনিয়াকে দুটো আলাদা আলাদা মেরুতে বিভক্ত করে দেয়। তোমরা মেরু জানো, ভারত যদি পৃথিবীকে ভাগ করা হয় তাহলে একটা হবে তোমাদের নর্থের দিকে আর একটা সাউথের দিকে, যেটাকে তোমাদের উত্তর মেরু বলা হয় এবং তোমাদের দক্ষিণ মেরু বলা হয়, তাই তো? তো তেমনভাবেই পুরো পৃথিবীটা দুটো আলাদা আলাদা শক্তি জোটের দিকে ভাগ হয়ে গেছিল। এক ছিল আমেরিকার শক্তি জোট, আরেক ছিল তোমাদের সোভিয়েত ইউনিয়নের শক্তি জোট, ঠিক আছে? আর এই দুই শক্তি জোটের মধ্যে তখন রেষারেষি শুরু হয়, কে বেশি অস্ত্র রাখবে, কে বেশি পারমাণবিক শক্তির দিক থেকে এগিয়ে যাবে। এবং অন্যান্য যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগে
তখন ছোট ছোট দুটো দেশের পিছনে একদিকে সাপোর্ট করে আমেরিকা, অন্যদিকে সাপোর্ট করে সোভিয়েত ইউনিয়ন। কখনো তারা সামনাসামনি এসে যুদ্ধের জন্য প্রস্তুত হয় না, ঠিক আছে, সামনাসামনি যুদ্ধ করতে আসে না, তারা পেছন পেছনে যুদ্ধ করে। অন্য দেশের যখন যুদ্ধ লাগে তখন আমেরিকা একদিকে সাপোর্ট করে, রাশিয়া একদিকে, যে সোভিয়েত ইউনিয়ন একদিকে সাপোর্ট করে, ঠিক আছে। তো এই যে অবস্থাটা, যখন সামনাসামনি যুদ্ধ করতে আসছে না কিন্তু শান্তিরও অবস্থা নাই, এই অবস্থাটাকে বলা হয় তোমাদের ঠান্ডা লড়াই, ঠিক আছে, কোল্ড ওয়ার যেটাকে বলে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের এই দুই শক্তি জোটের মধ্যে যে অবস্থাটা ছিল সেটাকে বলা হয় ঠান্ডা লড়াই, ঠিক আছে। ফলস্বরূপ পশ্চিম ইউরোপের দেশগুলো এক মেরুতে, অন্যদিকে পূর্ব ইউরোপের দেশগুলো আরেক মেরুতে অবস্থান করে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বে ক্ষমতার এই মেরুকরণ আন্তর্জাতিক সম্পর্কে দ্বিমেরুকরণ নামে পরিচিত হয়, ঠিক আছে। এই সময় দুই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে দেখা যায় এক অদ্ভুত রেষারেষি, ঠিক আছে। শুরু হয় অস্ত্র প্রতিযোগিতার দৌড় এবং দু দেশের মধ্যেকার এই না যুদ্ধ না শান্তি, এই না যুদ্ধ না শান্তি পরিস্থিতিকেই বলা হয়ে থাকে ঠান্ডা লড়াই, ঠিক আছে, যেখানে সামনাসামনি সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকা এবং তখনকার সোভিয়েত শক্তিজোট রাষ্ট্র রাশিয়া, এরা দুইজন সামনাসামনি কখনো যুদ্ধ করতেও আসে না, কিন্তু তারা যুদ্ধের দিক থেকে শান্তিও রাখে না পুরো বিশ্বের মধ্যে, ঠিক আছে। তো এই না যুদ্ধ না শান্তি অবস্থাটাকেই বলা হয় তোমাদের কোল্ড ওয়ার, ঠিক আছে। এই যে তোমাদের ঠান্ডা লড়াইয়ের সূচনা হয় 1947 খ্রিস্টাব্দে, আর এই ঠান্ডা লড়াই 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে সঙ্গে এক নতুন করে ঠান্ডা লড়াই শুরু হয়ে যায় না। তার 2 বছর পর 1947 সালে, যে বছর ভারত স্বাধীন হয়েছিল, সে বছর মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান এক নীতি ঘোষণা করে। আর এই ট্রুম্যানের নীতিটা কি ছিল? 1947 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতিটা ছিল ট্রুম্যান নীতি, এই নীতি অনুযায়ী তিনি যে সাম্যবাদ আছে রাশিয়া অথবা ইউএসএসআর, যদি বলো ইউএসএসআর যেটাকে বলা হয় সোভিয়েত ইউনিয়নের যে মতাদর্শ ছিল তোমাদের সাম্যবাদ, সেই সাম্যবাদের বিরুদ্ধে এক নীতি ঘোষণা করে, ঠিক আছে। সেই নীতি ঘোষণার ফলস্বরূপ কি হয়? ঠান্ডা লড়াই শুরু হয়। কত সালে? 1947 সালে ট্রুম্যান নীতির পরবর্তীকালে, ঠিক আছে। এবং 1991 সাল অবধি এই ঠান্ডা লড়াইটা চলছিল। আর এই 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে বিভিন্ন আলাদা আলাদা দেশে পরিণত হয়, যেগুলোকে আমরা এখন বর্তমানে দেখতে পারি রাশিয়া, বেলারুশ, তারপরে তোমাদের ইউক্রেন, ঠিক আছে, এগুলো। তারপরে এখানে যেটা আছে, ঠান্ডা লড়াই ছাড়াও জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনাও হয়েছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে, ঠিক আছে। তারপরে আন্তর্জাতিক সম্পর্ক যে আছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো এই জোট নিরপেক্ষ আন্দোলন, ঠিক আছে। জোট নিরপেক্ষ আন্দোলনটা কি বলতো? যেই দেশগুলো তখন সদ্য স্বাধীন হয়েছিল, জাস্ট 1947 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, যেমন ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে, ঠিক আছে। এইরকম দেশগুলো চাচ্ছিল না যে কোনো একটা, যেগুলো শক্তিজোট আছে, মার্কিন শক্তিজোট বা সোভিয়েত শক্তিজোট, ঠিক আছে, তাদের পক্ষে থেকে যুদ্ধর মধ্যে চাপাচাপি পড়ে যাতে উন্নতির দিকে বাধা না হয়ে দাঁড়ায়, ঠিক আছে। সেই কারণে জোট নিরপেক্ষ আন্দোলন শুরু করে। মানে এই দেশগুলা বলে যে আমি এই জোটেও থাকবো না, আমি এই জোটেও থাকবো না, আমি জোট থেকে নিরপেক্ষ থাকবো, আলাদা থাকবো। এই আন্দোলনটাকেই জোট নিরপেক্ষ আন্দোলন বলে। পরবর্তীকালে এটা আমরা ডিটেলসে পড়বো, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর এই সময়টা হয়। এই জোট নিরপেক্ষ আন্দোলনে তৃতীয় বিশ্বের দেশগুলো এসেছিল, ঠিক আছে। সদ্য স্বাধীন প্রাপ্ত এই দেশগুলোকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ঠিক আছে। তারপরে দেখো এখানে কিছু কিছু কোয়েশ্চেন্স আছে, এগুলো আমরা দেখে নিব। এখানে প্রথমে এই যে 1 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো তোমরা যদি চাও তো এখানে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার দেখো তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 খ্রিস্টাব্দে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। এগুলো সবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এই যে আজকে আমি পড়ালাম, এই পড়ানোটা থেকে শুধুমাত্র কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
যেটা হলো জাপানে নিক্ষিপ্ত পরমাণু বোমার মধ্যে একটির নাম ফ্যাটম্যান, আরেকটির নাম কি ছিল লিটল বয়, প্রথমেরটা লিটল বয়, পরেরটা ছিল ফ্যাটম্যান, ঠিক আছে। তারপরে ট্রুম্যান নীতি ঘোষণা করেন কবে? এটা 1947 খ্রিস্টাব্দে ট্রুম্যান তার নীতি ঘোষণা করেছিলেন, ঠিক আছে। ঠান্ডা লড়াই প্রথম কথাটি ব্যবহার করে বার্নার্ড বারুচ। তারপর ঠান্ডা লড়াই যে ধারণা দেন এটি দিয়েছিলেন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান, ঠিক আছে। সোভিয়েত ইউনিয়ন যে ছিল সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়েছিল কত সালে? 1949 খ্রিস্টাব্দে। তার মানে যখন ঠান্ডা লড়াই শুরু হয়েছিল 1947 খ্রিস্টাব্দে, তখন সোভিয়েত ইউনিয়ন একজন পরমাণু শক্তিধর রাষ্ট্র ছিল না। এবার 1945 খ্রিস্টাব্দে আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিচিত হয়, ঠিক আছে। এবং তার ঠিক 4 বছর পর সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া পরমাণু শক্তি পেয়ে যায়, ঠিক আছে। তারপরে যেটা হলো তোমাদের পশ্চিমী সামরিক জোটের নাম কি? ন্যাটো। এটা বর্তমানেও অনেকবার শুনেছো। আর যেটা সমাজতান্ত্রিক শক্তি জোট ছিল, সোভিয়েত ইউনিয়নের শক্তি জোট ছিল, সেটার নাম ছিল ওয়ার্সো প্যাক্ট, ঠিক আছে। এবার দেখো এখানে ইউরোপ পুনর্গঠনের পরিকল্পনা, এটা মার্শাল পরিকল্পনাতে এসেছিল। তারপরে ন্যাটো গঠনের উদ্যোগ নিয়েছিল কে? মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকা। ওয়ার্সো প্যাক্ট গঠন কে করেছিল? এটা সোভিয়েত ইউনিয়ন করেছিল। কোরিয়া যুদ্ধ শুরু হয়েছিল কত সালে? 1950 খ্রিস্টাব্দে। তারপরে কিউবা সংকট কত সালে হয়েছিল? 1962 খ্রিস্টাব্দে, যেটাকে তোমাদের কিউবান মিসাইল ক্রাইসিসও বলা হয়, ঠিক আছে। তারপরে 15 নম্বর কোশ্চেন দেখো, সাম্যবাদ প্রতিরোধ নীতি ঘোষণা করেছিলেন কে? ট্রুম্যান 1947 সালে। আর এই সাম্যবাদ প্রতিরোধ নীতির ফলেই ঠান্ডা লড়াই শুরু হয়, ঠিক আছে। তারপরে স্ট্র্যাটেজিজ অফ কন্টেনমেন্ট গ্রন্থের লেখক কে? বার্টন। তারপরে দেখো যেটা আছে 17 নম্বর কোয়েশ্চেন, ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটেছিল কবে? 1991 খ্রিস্টাব্দে। কিভাবে? সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে। তারপরে উইটনেস টু হিস্ট্রি গ্রন্থের লেখক কে? বার্টন। তারপরে আন্তর্জাতিক সম্পর্ক যেটা আছে ঠান্ডা লড়াইয়ের পরিপ্রেক্ষিতে বিচার করা হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে, ঠিক আছে। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়লাভ করেছিল মিত্রশক্তি। আর মিত্রশক্তির মধ্যে কে কে ছিল? আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড এবং ফ্রান্স, ঠিক আছে। তারপরে এই যে ঠান্ডার লড়াই হয়েছিল, ঠান্ডার লড়াই শব্দের ব্যাপক ব্যবহার শুরু হয়েছিল 1947 সালের পর থেকে, ট্রুম্যান নীতির পর থেকে, ঠিক আছে। এখানে তারপরে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দে 28শে জুলাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 28শে জুন 1919 খ্রিস্টাব্দে। তারপরে দেখো এখানে যেটা আছে মনরোনীতি গ্রহণ, মনরোনীতি কবে এসেছিল? 1823 খ্রিস্টাব্দে। তারপর কমিটান বিরোধী চুক্তি এটা এনেছিল হিটলার। তারপর মিউনিক চুক্তি 1938 খ্রিস্টাব্দে। তারপর কমিটান বিরোধী চুক্তি সেটা হলো তোমাদের 1936 খ্রিস্টাব্দে, ওকে। কমিটান বিরোধী চুক্তি 1936 খ্রিস্টাব্দে কে এনেছিল? হিটলার। এবার দেখো পশ্চিমী, এখানে 3টা কোশ্চেনেরই উত্তর। 1949 খ্রিস্টাব্দে। তো তোমরা মনে রাখতে পারো 1949 খ্রিস্টাব্দে কি হয়? পশ্চিম জার্মানি যেটা ছিল, পশ্চিম জার্মানি রাষ্ট্র ঘোষণা হয়, ঠিক আছে। তারপরে বার্লিন অবরোধ হয়েছিল 1949 খ্রিস্টাব্দে। চীনে কমিউনিস্ট শাসন এসেছিল 1949 খ্রিস্টাব্দে। আরেকটা 1949 সালের ঘটনা একটু আগেই বললাম, যে সোভিয়েত ইউনিয়ন পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে উঠে আসে 1949 সালে, ঠিক আছে। তো আজকের জন্য তোমাদের এই যে কোয়েশ্চেনগুলো এগুলো এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে আমরা ঠান্ডা লড়াই যেটা আছে সেটাকে একটু ডিটেলসে আলোচনা করব। তাহলে তোমাদের ক্লাসটা আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাটেনশন। অবশ্যই চ্যানেলটাকে তোমরা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং লাইক অবশ্যই করবে। এবং তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকলে তোমরা অবশ্যই সেটাকে কমেন্টে জানাও, সেটা আমি অবশ্যই দেখবো, ঠিক আছে। তাহলে আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।